সাথে বিশ্বজুড়ে যারা যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত সাপ্তাহিক চোখের স্বাস্থ্য বিষয়ক আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে স্বাগত সবাইকে। দর্শক, চোখ আর দৃষ্টিশক্তির সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে আরটিভির এই ধারাবাহিক আয়োজনে আজও আমরা একটি নির্দিষ্ট সমস্যা নিয়ে কথা বলবো। সেই সাথে চেষ্টা থাকবে সেগুলোর সমাধান খুঁজে বের করার। প্রিয় দর্শক, প্রাসঙ্গিকভাবেই আজকে আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি চোখের চিকিৎসায় ফ্যাকো সার্জারি এবং স্মাইল। আর এই নিয়ে মূল্যবান এবং বিস্তৃত আলোচনার জন্য আমাদের সঙ্গে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন চোখের চিকিৎসায় দীর্ঘদিনের অভিজ্ঞ স্বনামধন্য চিকিৎসক, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো এবং গ্লোকোমা স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি স্যার। আজকে আমরা আলোচনা করব চোখের চিকিৎসায় ফ্যাকো সার্জারি এবং স্মাইল, এই দুটি বিষয় নিয়ে। তো বিষয় যাবার আগে আমরা জানতে চাইব ছানি বলতে আসলে আমরা কি বুঝি। চলো ছবি দিয়ে দর্শকদেরকে আমরা বুঝিয়ে দেই। দেখো, প্রাচীনকালে গ্রিসের লোকেরা মনে করতো যে তাদের চোখের সামনে জলপ্রপাতের মতো কিছু একটা নেমে আসছে এবং তারা ঝাপসা দেখছে। আসলে বিজ্ঞান কি বলে আমরা পরের ছবিতে আমরা দেখব। ক্যামেরার ভেতরে যেরকম লেন্স থাকে, চোখের ভেতরেও স্বচ্ছ প্রাকৃতিক লেন্স থাকে। এই লেন্সটি যদি আংশিক বা পরিপূর্ণভাবে ঘোলা হয়ে যায় তাহলেই সেটি ছানিতে রূপান্তরিত হয়। এর পরের ছবিতে আমরা দেখব আমাদের যে স্বচ্ছ প্রাকৃতিক যে লেন্স সেটি ঘোলা হয়েছে। ধন্যবাদ স্যার। ছানির আধুনিক চিকিৎসা সম্পর্কে আমাদের একটু বলবেন। চলো ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। চোখের ভেতরের ঘোলা লেন্সটিকে অপসারণ করে চোখের ভেতরে একটি কৃত্রিম লেন্স বসিয়ে দেয়া। পরের ছবিতে আমরা দেখব। ছবিতে লক্ষ্য করো ডান দিকে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম ফ্রম অ্যালকন ইউএসএ এবং বাম দিকে লক্ষ্য করো হোয়াইট স্টার আইস সিগনেচার এলিপস ফ্যাকো প্রযুক্তি ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ। ওয়ার্ল্ডের এই দুটো ফ্যাকো মেশিন আমরা আমাদের হাসপাতালে ব্যবহার করছি। 2 মিলিমিটার ছোট্ট একটা ছিদ্র করে ছানিটাকে মেশিনের মাধ্যমে টুকরো টুকরো করে ভেঙে গলিয়ে বের করে নিয়ে এসে চোখের ভেতরে আমরা লেন্স বসিয়ে দিই। আপনি কিন্তু বলছিলেন লেন্স বসানোর কথা। এই লেন্সের পাওয়ার সঠিকভাবে নির্ধারণ করা আসলে কতটা জরুরি? ভীষণ জরুরি। চলো আমরা ছবি দিয়েই বুঝিয়ে দিই। এই লেন্সটি সঠিকভাবে পাওয়ার নির্ণয়ের জন্য আমরা বায়োমেট্রি করি। প্রচলিত বায়োমেট্রির নাম হচ্ছে আল্ট্রাসাউন্ড বায়োমেট্রি। এর পরের ছবিতে দেখব আরেকটি অপটিক্যাল বায়োমেট্রি, সেটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, পেন্টাক্যাম AXL অপটিক্যাল বায়োমেট্রি ফ্রম অকুলাস জার্মানি। এই দুটো অপটিক্যাল বায়োমেট্রির মাধ্যমে আমরা আমাদের রোগীদের সঠিক পাওয়ারের লেন্স আমরা চোখে বসিয়ে দিই। আর কি ধরনের আসলে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় ছানি অপারেশনের আগে? চলো ছবি দিয়ে দর্শকদেরকে আমরা বুঝিয়ে দিই। স্পেকুলার মাইক্রোস্কোপি। আমাদের কর্নিয়ার সবচেয়ে ভেতরের যে স্তর তাকে আমরা বলি এন্ডোথেলিয়াম। সেই এন্ডোথেলিয়ামে কোষের সংখ্যা স্বাভাবিক রয়েছে কিনা, যদি কম থাকে তাহলে অনেক জটিলতা হতে পারে, যেমন সিউডোফেকিক বুলাস কেরোটোপ্যাথি। বিশেষ করে ফুক্স এন্ডোথেলিয়াল ডিস্ট্রফির ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু ব্যবস্থা নিতে হয়। এর পরের ছবিতে আমরা দেখব সঠিক উপায়ে চোখের চাপ পরিমাপ করে দেখা যে কারোর চোখে গ্লোকোমা রোগ আছে কিনা, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্যার, যেসব রোগীদের চোখে গ্লোকোমা রোগ আছে তাদের আপনারা ছানি চিকিৎসা কিভাবে করে থাকেন? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। তাদের অপটিক ডিস্কটা আমরা ভালো করে পর্যবেক্ষণ করি। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে তাদের আমরা দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করি হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে। এর পরের ছবিতে আমরা দেখব অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে অপটিক নার্ভেট এবং রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার্সটা আমরা ভালো করে দেখে নিই। এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা 2 ধরনের রয়েছে, উন্মুক্ত কোণ বিশিষ্ট গ্লোকোমা এবং বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমা। এই দুটির পার্থক্য নির্ধারণের জন্য আমরা ওসিটি এবং ইউবিএম প্রযুক্তি ব্যবহার করি। যাদের গ্লোকোমা রোগ ঔষধের মাধ্যমে নিয়ন্ত্রণের ভেতরে আছে তাদের শুধু আমরা চোখের ছানি অপারেশন করে দিই, কিন্তু যাদের গ্লোকোমা রোগ ঔষধের মাধ্যমে নিয়ন্ত্রণে নেই তাদের চোখের ছানির অপারেশন এবং গ্লোকোমার অপারেশন একসাথে অথবা আলাদা আলাদা করে করা হয়। প্রথমে চোখের ছানির অপারেশন এবং পরে গ্লোকোমার অপারেশন করা হয়। ধন্যবাদ স্যার। এবং যাদের চোখে রেটিনার সমস্যা আছে তাদের আপনারা ছানি চিকিৎসা কিভাবে করে থাকেন? এটি আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, আমরা সকল ছানি রোগীদের মনিটা বড় করে ডাইলেট করে রেটিনাটা ভালো করে দেখি যে সেখানে বার্ধক্যজনিত রেটিনার কোনো ক্ষয় আছে কিনা, বা কারোর ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস জনিত রেটিনার জটিলতা রয়েছে কিনা, যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি, রেটিনাতে কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা, চর্বি জমছে কিনা, আমিষ জমছে কিনা, ভালো করে আমরা দেখে নিই। পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে
আমরা রেটিনার অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করেও দেখে নিই যে রেটিনাতে কোনো ছিদ্র রয়েছে কিনা, রেটিনা ছিঁড়ে গেছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা আল্ট্রাসাউন্ড বি স্ক্যানের মাধ্যমে, বিশেষ করে যদি আঘাতের ইতিহাস থাকে, আমরা ভালো করে দেখে নেই রেটিনাতে কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা বা রেটিনা ছিঁড়ে গেছে কিনা। অর্থাৎ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পরেই আমরা চোখের অপারেশনটা করি। তবে কারো রেটিনার জটিলতা থাকলে প্রথমে আমরা রেটিনার চিকিৎসাটা করে নিই। কিছু কিছু ক্ষেত্রে আমরা চোখের ছানি এবং রেটিনার চিকিৎসা একসাথেই করে থাকি। স্যার, ফ্যাকো সার্জারির জন্য ঢাকা আই কেয়ার হসপিটালে আপনারা আসলে কি ধরনের নতুন প্রযুক্তি সংযোজন করেছেন যদি একটু বলতেন। দেখো, প্রচলিত ফ্যাকো সার্জারিতে অনেকগুলো স্টেপ আমরা ম্যানুয়ালি করে থাকি, কিন্তু এখন আমরা ইমেজ গাইডেড সিস্টেম ব্যবহার করছি। চলো ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। যেমন সবচেয়ে লেটেস্ট ইমেজ গাইডেড সিস্টেম হচ্ছে ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশনের। পরের ছবিতে আমরা দেখব সেই ক্যালিস্টো আইয়ের সাথে যোগ হয়েছে সবচেয়ে লেটেস্ট লুমেরা 700 অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপ। এর পরের ছবিতে আমরা দেখব এবং ডিজিটাল পদ্ধতিতে চোখের ফ্যাকো সার্জারির অনেকগুলো স্টেপ যেমন রয়েছে ইনসিশন, ক্যাপসুলোরেক্সিস, জেড অ্যালাইন সাধারণত আমরা টরিক ইন্ট্রাকুলার লেন্স ইমপ্লান্টেশনের জন্য ব্যবহার করি, এবং কে ট্র্যাক অপারেশনের পরে আমরা দেখে নিই যে কর্নিয়ার আকৃতি স্বাভাবিক রয়েছে কিনা, সেটা আমরা ভালো করে দেখে নিই। এর পরের ছবিতে আমরা দেখব অর্থাৎ আইওয়েল মাস্টার 700 অপটিক্যাল বায়োমেট্রি, ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন এবং লুমেরা 700 মাইক্রোস্কোপ। একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রে তথ্য উপাত্ত খুব সহজে আদান প্রদান করা হয়, একটা মেলবন্ধনের সৃষ্টি হয়, যা চোখের ফ্যাকো সার্জারিকে অনেক নির্ভুল এবং নিখুঁত করে তোলে ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। এবং এই সম্মিলিত পদ্ধতিকে আমরা বলে থাকি জাইস ক্যাটারাক্ট সুইট মার্কারলেস। ধন্যবাদ স্যার, আপনি চমৎকার বলছিলেন। কোনো রোগী যদি দেরিতে ফ্যাকো সার্জারি করেন তাতে তার চোখে কি ধরনের সমস্যা হতে পারে? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, যত দিন যায় ছানি বাড়ে, হঠাৎ করে ছানির কারণে চোখের চাপ বেড়ে যায়, তখন এত তীব্র ব্যথা যন্ত্রণা হয় যে দ্রুত অপারেশন না করলে সেই চোখটি চিরতরে নষ্ট হয়ে যায়। সেই অবস্থাকে আমরা বলি লেন্স ইনডিউস গ্লোকোমা বা ছানিজনিত গ্লোকোমা। আরেকটি বিষয়, বর্তমান প্রযুক্তিতে আমরা ছানিটাকে মেশিনে টুকরো টুকরো করে ভেঙে গলিয়ে বের করে নিয়ে আসি। একটা জিনিস যদি বেশি শক্ত হয়, ভাঙতে যেমন কষ্ট, ছানি যদি বেশি শক্ত হয় তাতে অপারেশনের ঝুঁকি এবং জটিলতা বেড়ে যায়। সেই জন্য ছানি সবসময় প্রাথমিক পর্যায়ে অপারেশন করাটি শ্রেয়। ধন্যবাদ স্যার। এখন আসলে অনেকেই জানতে চান যে আসলে কোন লেন্সটি তার জন্য ভালো, এটি যদি একটু বলতেন। চলো ছবি দিয়ে আমরা দর্শকদেরকে বুঝিয়ে দিই। দেখো, লেন্স মূলত দু ধরনের রয়েছে। একটি হচ্ছে স্ট্যান্ডার্ড মোনোফোকাল লেন্স, আর একটি হচ্ছে প্রিমিয়াম লেন্স। প্রচলিত মোনোফোকাল লেন্সে একটি পাওয়ার থাকে দূরের জন্য, কাছে পড়তে গেলে চশমা লাগে। এবং প্রিমিয়াম লেন্স দু ধরনের হয়, একটি হচ্ছে টরিক লেন্স আর একটি হচ্ছে প্রেসবায়োপিক লেন্স। তুমি জানো, অনেকেই আমরা চোখের চশমাতে সিলিন্ডার পাওয়ার পড়ি, তাদের জন্যে টরিক লেন্সটি সবচেয়ে ভালো। প্রেসবায়োপিক লেন্স আবার কয়েক ধরনের রয়েছে, আমি পরবর্তী ছবিতে বুঝিয়ে দিচ্ছি। বাম দিকের ছবিতে লক্ষ্য করো বাইফোকাল লেন্স, অর্থাৎ এই ধরনের লেন্সে দুটো পাওয়ার থাকে, দূরের জন্যে এবং কাছে পড়বার জন্যে। মাঝখানের ছবিতে লক্ষ্য করো এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স, এদেরও দুটো পাওয়ার থাকে, একটি দূরের জন্যে আর একটি হচ্ছে ইন্টারমিডিয়েট ডিস্টেন্সের জন্য বা কম্পিউটারের জন্যে। সবচেয়ে ডানে দেখো ট্রাইফোকাল লেন্স। এই লেন্সগুলোতে দূরে, মাঝে, কাছে সব দূরত্বেই পাওয়ার থাকে, ফলে অধিকাংশ দূরত্বেই এরা চমৎকার দেখতে পায়। এর পরের ছবিতে আমরা দেখব প্রেসবায়োপিক টরিক লেন্স। যারা দূরে, মাঝে, কাছে পরিষ্কার দেখতে চায় কিন্তু যাদের চোখে সিলিন্ডার পাওয়ারের সমস্যা রয়েছে বা অ্যাস্টিগম্যাটিজম আছে, তাদের জন্য আমরা প্রেসবায়োপিক টরিক আইওল আমরা বসিয়ে দিই। আসলে কোন লেন্সটি সবচেয়ে ভালো সেটি গুরুত্বপূর্ণ নয়, কোন লেন্সটি কোন রোগীর চোখের জন্য উপযুক্ত সেটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই পুরো বিষয়টি নির্ভর করছে ওই রোগীর চোখের অবস্থার উপরে, তার দেখবার চাহিদার উপরে এবং তার জীবন আচরণের উপরে। ধন্যবাদ স্যার। এখন আসলে আমরা চলে যাব আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয়, সেটি হচ্ছে স্মাইল। স্মাইল বলতে আমরা আসলে কি বুঝি? দেখো, স্মাইল হচ্ছে ফেমটোসেকেন্ড লেজারের মাধ্যমে আমাদের চোখে যে সমস্ত আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি রয়েছে সেগুলো সারিয়ে দেবার সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি। চলো আমরা ছবি দিয়ে বুঝিয়ে দেই কি ধরনের আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি আমাদের রয়েছে। উপরে ডান দিকের ছবিতে লক্ষ্য করো মায়োপিয়া বা মাইনাস পাওয়ারের সমস্যা, আর নিচে ডান দিকের ছবিতে লক্ষ্য করো হাইপারোপিয়া বা প্লাস পাওয়ারের সমস্যা, এবং নিচে ডান দিকের ছবিতে লক্ষ্য করো অ্যাস্টিগম্যাটিজম বা
সিলিন্ডার পাওয়ারের সমস্যা। এর পরের ছবিতে আমরা দেখব এই 3 ধরনের পাওয়ার সারাবার জন্যে কিছু রয়েছে অস্থায়ী সমাধান, কিছু রয়েছে স্থায়ী সমাধান। অস্থায়ী সমাধানের মধ্যে একটি হচ্ছে চশমা, এর বিকল্প হচ্ছে কন্ট্যাক্ট লেন্স। তবে স্থায়ী সমাধান হচ্ছে লেজার ভিশন কারেকশন, এবং লেজার ভিশন কারেকশনেরই আমি পরবর্তী ছবি দিয়ে বুঝিয়ে দিই। এবং লেজার ভিশন কারেকশনেরই সবচেয়ে লেটেস্ট সংস্করণ হচ্ছে স্মাইল। স্মাইল হচ্ছে একগুচ্ছ শব্দের একটা সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন, এবং সেই শব্দগুলো হচ্ছে স্মল ইনসিশন, লেন্টিকিউল এক্সট্রাকশন। স্মাইল বলতে স্বাভাবিকভাবে আমরা বুঝি যে মুখের হাসি, আসলেও স্মাইল করার পরে সকল রোগীরাই হাসতে হাসতে বাড়ি ফিরে যায়। ধন্যবাদ স্যার, খুব চমৎকার বলছিলেন। এই স্মাইলের যাত্রা আসলে কবে থেকে শুরু হয়েছে? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, রিফ্র্যাক্টিভ সার্জারির যাত্রা শুরু হয় পিয়ার্কের হাত ধরে। পিয়ার্কে হচ্ছে প্রথম প্রজন্মের রিফ্র্যাক্টিভ সার্জারি, ল্যাসিক এবং ফেমটোল্যাসিক হচ্ছে দ্বিতীয় প্রজন্মের রিফ্র্যাক্টিভ সার্জারি, স্মাইল হচ্ছে তৃতীয় প্রজন্মের এবং সর্বশেষ রিফ্র্যাক্টিভ সার্জারি। এবং এটা শুরু হয়েছিল ডক্টর ওয়াল্টার সেকুন্দোর হাত ধরে 2008 সালে। স্মাইল কিভাবে করে থাকেন আপনারা? চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই। স্মাইল করা হয় বিশ্বখ্যাত কার্ল জয়েস কোম্পানির ফেমটোসেকেন্ড লেজার মেশিন ভিসুম্যাক্সের মাধ্যমে। পরের ছবিতে আমরা দেখব স্মাইলে আমরা চোখের কর্নিয়ার আভ্যন্তরীণ অংশে একটা লেন্টিকুল তৈরি করে সেটাকে বের করে নিয়ে আসি। এর পরের ছবিতে আমরা দেখব প্রথমে রোগীর সমস্ত ডেটা আমরা মেশিনে আমরা প্রবেশ করিয়ে দিই। এরপরে ফেমটোসেকেন্ড লেজার রশ্মির মাধ্যমে লেন্টিকিউল তৈরি করা হয়, লেন্টিকিউল ডিসেকশন করা হয় এবং লেন্টিকিউলটাকে বের করে আনা হয়। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা জানতে পারছিলাম, কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। ফিরব বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন। নিশ্চয়ই। দর্শক, চোখের চিকিৎসায় ফ্যাকো সার্জারি এবং স্মাইল নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশের দৃষ্টি সেবার গত প্রায় 3 যুগের চেনা প্রিয় মুখ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ স্যার। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে আবারও মূল্যবান এই আলোচনায় ফিরব, সঙ্গে থাকবেন আপনারাও। বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। চোখের চিকিৎসায় ফ্যাকো সার্জারি এবং স্মাইল নিয়ে আজ আলোচনা করছেন ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, সুপরিচিত চক্ষু চিকিৎসক, স্মাইল ও ল্যাসিক, ফ্যাকো, গ্লোকোমা স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ স্যার। ফিরছে আলোচনায়। বিরতিতে যাবার আগে স্যার আপনি বলছিলেন যে স্মাইল কিভাবে করা হয়, স্মাইল কি, এর ইতিহাস নিয়ে। স্মাইল আসলে স্যার করতে কতক্ষণ সময় লাগে সাধারণত? দেখো, স্মাইল এক চোখে করতে সময় লাগে 5 থেকে 7 মিনিট, অর্থাৎ 2 চোখ করতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। স্মাইল অসম্ভব রোগী বান্ধব একটি পদ্ধতি, কোনো রকম সেলাই, ইনজেকশন, ব্যান্ডেজ কিছুই লাগে না, এবং অপারেশনের পরে কোনো কালো চশমাও পড়তে হয় না। ধন্যবাদ স্যার। স্মাইল কি আসলে এক চোখ করে করা হয় নাকি একই সাথে 2 চোখ করা হয়? দেখো, যারা স্মাইল করতে আসে অধিকাংশরই 2 চোখেই পাওয়ার থাকে, তো এই জন্যেই স্মাইল আমরা সাধারণত 2 চোখেই করে থাকি। তবে কারো যাদের 1 চোখে পাওয়ারের সমস্যা, তাদের 1 চোখেই স্মাইল করা হয়। ধন্যবাদ স্যার। স্মাইলের সুবিধা কি? অনেক সুবিধা রয়েছে, চলো আমরা ছবি দিয়েই বুঝিয়ে দিই। স্মাইল আমরা একটু আগে বলেছি অসম্ভব রোগী বান্ধব একটি পদ্ধতি, এবং কোনো রকম ব্যথা লাগে না, অত্যন্ত নিখুঁত এবং নির্ভুলভাবে অতি দ্রুত গতিতেই করা সম্ভব হয়, এবং স্মাইলের ক্ষেত্রে কোনো ফ্ল্যাপ থাকে না, সুতরাং ফ্ল্যাপ সম্পর্কিত কোনো জটিলতার সম্ভাবনাও থাকে না। এর পরের ছবিতে আমরা দেখব স্মাইলে মাত্র 2 মিলিমিটার একটা ছিদ্র করা হয়, সুতরাং যা দ্রুত গতিতে আরোগ্য লাভ করতে রোগীকে সহায়তা করে। এর পরের ছবিতে আমরা দেখব স্মাইলের পরে চোখের কর্নিয়ার আভ্যন্তরীণ অংশের যে শক্তি সেটা যথেষ্ট মজবুত থাকে। এর পরের ছবিতে আমরা দেখব অধিকাংশ লেজার ভিশন কারেকশন প্রসিডিওর চোখের কিছুটা শুষ্কতা করে, কিন্তু স্মাইলের ক্ষেত্রে শুষ্কতার পরিমাণ সবচেয়ে কম থাকে। পরের ছবিতে আমরা দেখব যে অপারেশনের পরের দিন স্লিট ল্যাম্পে চোখের কর্নিয়া স্বচ্ছ থাকে। কারা আসলে স্মাইলের জন্য উপযুক্ত? যারাই মাইনাস পাওয়ারের চশমা পরেন, তারা যদি চশমা ছাড়তে চান বা চশমার উপর নির্ভরশীলতা কমাতে চান, সৌন্দর্যের বিবেচনায় হোক
অথবা শখের বশে হোক বা পেশাগত কারণে হোক, চিকিৎসার প্রয়োজনে হোক, যে কারণে হোক না কেন, এবং তাদের বয়স যদি 18 বছরের বেশি হয় এবং বিগত 1 বছরে তাদের পাওয়ার যদি 0.5-এর বেশি, এবং তারা যদি স্মাইলের যে পরীক্ষাগুলো করতে হয় সেই পরীক্ষায় যদি উপযুক্ত বলে বিবেচিত হন, তখনই তাদের চোখে স্মাইল করা সম্ভব। আচ্ছা, আপনি বললেন যে উপযুক্ত হতে হবে। সেই উপযুক্ত হওয়ার জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা করেন? চলো ছবি দিয়ে দর্শকদেরকে আমরা বুঝিয়ে দেই। প্রথমেই স্লিট ল্যাম্পের মাধ্যমে আমরা ভালো করে চোখটা পরীক্ষা করি যে তার চোখের পাতায় কোনো মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন রয়েছে কিনা, কর্নিয়া পাতলা হয়ে যাওয়া অসুখ, কেরাটোকোনাস আছে কিনা, বা চোখে শুষ্কতা রয়েছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব, প্রথমেই আমরা স্নেলেন ভিশন চার্টের মাধ্যমে দৃষ্টি পরীক্ষা করি। এর পরের ছবিতে আমরা দেখব যে অটোরেফ কেরাটোমিটারের মাধ্যমে আমরা চোখের দৃষ্টি ত্রুটি রয়েছে কিনা সেটা যেমন নির্ণয় করি, এবং কেরাটোমেট্রির মাধ্যমে আমরা কর্নিয়ার বক্রতা পরিমাপ করি। এর পরের ছবিতে আমরা দেখব প্লাসিকের ক্ষেত্রে কর্নিয়ার বেথ বা থিকনেস কতটুকু সেটা জানা খুব প্রয়োজন। সেটা আমরা আল্ট্রাসনিক প্যাকিমেট্রি বা নন কন্ট্যাক্ট প্যাকিমেট্রির মাধ্যমে আমরা পরিমাপ করি। এর পরের ছবিতে আমরা দেখব প্লেসিডো বেস টোমোগ্রাফির মাধ্যমে আমরা কর্নিয়ার সামনের যে মানচিত্র তৈরি করি তার মাধ্যমে আমরা কর্নিয়াতে কোনো অ্যাস্টিগম্যাটিজম বা বিষম দৃষ্টিবদ্ধতা রয়েছে কিনা, বা কর্নিয়া পাতলা হয়ে যাওয়া কোনো অসুখ যেমন কেরাটোকোনাস আছে কিনা সেটা আমরা দেখে নিই। এর পরের ছবিতে আমরা দেখব যে শাইনফ্লুক টোমোগ্রাফির মাধ্যমেও আমরা দেখে নিই কর্নিয়ার সামনের বা পেছনের মানচিত্রে কোনো রকম পাতলা হয়ে যাওয়া কোনো অসুখ যেমন কেরাটোকোনাস বা পেলুসিড মার্জিনাল ডিজেনারেশনস রয়েছে কিনা। যেমন এই ছবিতে লক্ষ্য করো যে সবুজের মাঝখানে যে লাল যে জায়গাটা, ঠিক ওই জায়গাতে কর্নিয়া ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা স্মাইল করা থেকে বিরত থাকি। এর পরের ছবিতে আমরা দেখব, এখন আমরা পেন্টাক্যাম শাইনফ্লুক টোমোগ্রাফির পাশাপাশি কম্বাইন্ডলি আমরা কর্ভিস এসটির মাধ্যমে কর্নিয়ার বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করি। এর ফলে আমরা একটা কম্বাইন্ড একটা রিপোর্ট পাই যা স্মাইলের উপযুক্ততা বিবেচনায় যথেষ্ট সহায়তা করে। এর পরের ছবিতে আমরা দেখব ওয়েভ ফ্রন্ট অ্যাবারোমেট্রির মাধ্যমে আমরা চোখের ভেতরে যে সমস্ত উচ্চমানের বিচ্যুতি রয়েছে যেমন কমা, ট্রিফয়েল, টেট্রাফয়েল, সেগুলো আমরা পরিমাপ করি। স্মাইলের পর দৃষ্টি ফিরে পেতে কতটা সময় লাগে একজন রোগীর? দেখো, স্মাইলের পরপরই একজন রোগীকে আমরা 3 থেকে 4 ঘন্টা চোখ বন্ধ রাখতে বলি, এবং যেদিন স্মাইল করা হয় ওই দিন দৃষ্টি কিছুটা ঝাপসা থাকে, পরের দিন থেকেই দৃষ্টির উন্নয়ন ঘটতে থাকে। কিন্তু প্রথম 3-4 সপ্তাহ দৃষ্টির ফ্ল্যাকচুয়েশন হয়, অর্থাৎ একজন রোগী কখনো কখনো বেশ পরিষ্কার দেখেন, কখনো কখনো একটু ঝাপসা দেখেন। যাদের চোখে শুষ্কতা আছে তাদের চোখে কি স্মাইল করা সম্ভব? সকল লেজার ভিশন কারেকশন প্রসিডিওর চোখের শুষ্কতা প্রথম 2-3 মাসের জন্য একটু বাড়িয়ে দেয়। সেই জন্য ভালো করে আমরা শুষ্কতার পরীক্ষাগুলো করে নিই। আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দেই। আমরা যেমন টিয়ার মেনিসকাস পরীক্ষা করি, টিয়ার ব্রেকআপ টাইম এবং শার্মার টেস্ট। এর পাশাপাশি সবচেয়ে লেটেস্ট আমরা একটি পরীক্ষা করি, এর পরের ছবিতে আমরা দেখব লিপিভিউ টু ড্রাই আই পরীক্ষা। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমরা এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা শুষ্কতার গ্রেডিং করি যে শুষ্কতা কোন পর্যায়ে রয়েছে, সেটি মৃদু পর্যায়ে, মাঝারি না অতিমাত্রায় রয়েছে। যদি মৃদু পর্যায়ে থাকে, আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই, তাহলে আমরা সিম্পল আর্টিফিশিয়াল টিয়ার বা চোখের যে কৃত্রিম অশ্রু যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা দিয়ে চিকিৎসা করে আমরা স্মাইল করে ফেলি। কিন্তু কারোর শুষ্কতা যদি অতিমাত্রায় হয়, আমরা এর পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে যুগান্তকারী যে চিকিৎসা, লিপিফ্লো চিকিৎসা আমরা করে থাকি। যেসব রোগীদের চোখে স্মাইল করা সম্ভব না তাদের ক্ষেত্রে কি কি করা হয়? আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। যাদের চোখে স্মাইল করা সম্ভব হয় না তাদের আমরা পিআরকে করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে তাদের আমরা ল্যাসিকও করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব যাদের পাওয়ার অনেক বেশি রয়েছে তাদের আমরা ফেকিক ইন্ট্রাঅকুলার লেন্স বসাতে পারি। এটি একটি পাতলা একটা লেন্স যেটি আমাদের প্রাকৃতিক যে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স রয়েছে তার সামনে বসিয়ে দেওয়া হয়। এর পরের ছবিতে আমরা দেখব যেখানে আমরা চোখের ভেতরের স্বচ্ছ প্রাকৃতিক লেন্সটাকে বের করে নিয়ে এসে চোখে একটা কৃত্রিম লেন্স বসিয়ে দিই। ধন্যবাদ স্যার। এতক্ষণ আসলে শুনছিলাম স্মাইলের অনেক সুবিধার কথা। স্মাইলের কোনো সীমাবদ্ধতা আছে কিনা? দেখো, প্রত্যেক প্রযুক্তির কিছু কিছু সীমাবদ্ধতা থাকে। স্মাইল যাদের পাওয়ার -10-এর বেশি তাদের করা যায় না, এবং যাদের সিলিন্ডার পাওয়ার -5-এর বেশি তাদের করা যায় না, এবং যাদের প্লাস পাওয়ার রয়েছে এখনও পর্যন্ত তাদের স্মাইল করা যায় না। তবে এ ব্যাপারে গবেষণা চলছে, ভবিষ্যতে প্লাস পাওয়ারও সম্ভব হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি অনেক ভালো থাকবেন।
তুমিও ভালো থাকবে। তোমাকেও ধন্যবাদ এবং আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও ধন্যবাদ। দর্শক, জ্ঞানীজনেরা বলে থাকেন বিজ্ঞান আমাদের কল্পনা শক্তিকেও হার মানায়। সেই শক্তি বলেই পাখির ডানায় ভর করার মতো করে অ্যারোপ্লেনে মানুষ আজ হাজার হাজার মাইল দূরের পথ পাড়ি দিচ্ছে। এমআরআই মেশিনে শরীরে প্রবেশ করিয়েই দেখে নিচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর শারীরিক সমস্যাও। সুতরাং প্রযুক্তির সঠিক ব্যবহারে চোখের চিকিৎসায় ফ্যাকো সার্জারি এবং স্মাইলের ব্যবহারও কার্যকারিতা আজ মানুষের সাধ্যের মুঠোয়। বিদায় নেব, তবে যেতে যেতে পরামর্শ একটি, আপনার এবং আপনার পরিবারের সকলের চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। সবার জন্য শুভকামনা।